এটা বিচ্ছিন্নভাবে বরপেটা কনস্টিটিউন্সি নিয়ে আলোচনা করলে বোধহয় একটু মানে আমরা ইন অ্যান আইসোলেটেড ম্যানার বিষয়টাকে দেখব, এটা ঠিক হবে না। দেখুন, আমাদের 27-28টা পার্টি মিলে সারা দেশে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে। তাতে 29টা-30টা রাজ্য আছে, 6 থেকে 7টা ইউনিয়ন টেরিটরিজ আছে, তো সব মিলে 35-36টা। এবং এই পার্টিগুলি সব রাজ্যে একই রকম শক্তি নিয়ে কাজ করছে, ঘটনাটা না। আর পার্টিগুলি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকেরই কতগুলো নিজস্ব অবস্থান আছে, কিন্তু এই লোকসভা নির্বাচনে সুনির্দিষ্ট একটা লক্ষ্যকে সামনে রেখে, নির্দিষ্ট কিছু স্লোগানকে সামনে রেখে তারা এই ব্লকটা তৈরি করেছে। এতে গিয়ে এটা মনে করার কোনো কারণ নেই যে মূল যে কথাটা, যে বিজেপিকে পরাস্ত করতে হবে। দেশে একটা ধর্মনিরপেক্ষ জনমুখী সরকার তৈরি করতে হবে, এবং এটা করার জন্যে বিজেপি যেই সুযোগটা বারবার নিচ্ছে, গত দুটো নির্বাচনের মধ্যে দিয়ে যেটা দেখা গেছে, তার বিরুদ্ধে যে মানুষের মানে ক্ষোভ, বিক্ষোভ, এবং যে ভোটটা, এই ভোটটা নানাভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, তাতে সে কম ভোট পেয়েও সংখ্যাটা মানে পেয়ে গিয়ে সরকার তৈরি করতে পারছে। এবং ধরুন যে আপনারা নিশ্চয়ই জানেন, আমার চাইতে ভালো জানবেন, এই যে 2014-তে তাতে 33-34% ভোট বিজেপি। 2019-এ আই থিঙ্ক ইট ইজ লেস দেন 36 or 37%। তাহলে খুবই কম ভোট। তাহলে কী করে হচ্ছে, আমি যে কথাটা বললাম, তাতে গিয়ে সেখানে যে আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করেছে, প্রত্যেকটা জায়গায় বিজেপির বিরুদ্ধে সব মিলে আমরা একটা অপোজিশনের প্রার্থী দেওয়ার চেষ্টা করব, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু এটা সব রাজ্যে একই রকমই হবে আর এটা 100 ভাগই হবে, এটা ধারণা করাটা ঠিক হবে না। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, সারা দেশের মধ্যে অধিকাংশ রাজ্যে ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত দলগুলো যে রাজ্যে তাদের যা অবস্থান আছে, তার ভিত্তিতে দেখা যাচ্ছে আসনের একটা মোটামুটি সমঝোতা করে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। আসামও চেষ্টা করেছে আমাদের পার্টি। এখন আসামে কংগ্রেস পার্টি তারা মনে করেছেন যে তারা বরপেটা কেন্দ্রে তাদের দলের প্রার্থী দাঁড় করাবে। এখন এটা নিয়ে তো ঝগড়া করার কোনো সুযোগ নেই। কংগ্রেস পার্টি তার কোন স্টেটে কী অবস্থান নেবে, এটা তাদের নিজস্ব স্বাধীনতা, তার উপর কোনো বাধ্যবাধকতা নাই। আবার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উপর কোনো বাধ্যবাধকতা নাই যে কোনো দলের সাথে ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত যারা আছেন, আসন যদি সমঝোতা না হয়, তারা নিজেরা আলাদা করে সেই রাজ্যের কোনো না কোনো লোকসভা কেন্দ্রে তারা দাঁড়াতে পারবে না। দুদিক থেকেই ব্যাপারটা ওপেন। কাজেই সেই পরিস্থিতিতে বরপেটাতে অনেক আগের থেকেই আমাদের মানে বন্ধুরা কাজ করে আসছেন, এবং এটা সাধারণভাবে জনগণের কাছে প্রচারিত যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এখানে কন্টেস্ট করতে যাচ্ছে, এবং তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এর আগে দুবার এই কেন্দ্র থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থীরা জয়যুক্ত হয়েছে, এবং সেই সময় কংগ্রেসের গভর্নমেন্টের ছিল। যাই হোক, তো এই পরিস্থিতিতে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এরকম ছিল, কিন্তু কংগ্রেস এই জায়গাটাতে তারা আলাদা করে প্রার্থী দিয়েছে। তাদের এই স্বাধীনতার উপর তো আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এখন তারাও কন্টেস্ট করছেন, বিজেপি তো কন্টেস্ট করবেই। আমি শুনলাম যে বিজেপি এখানে অগপকে তারা এই সিটটা কনসিড করেছেন তাদের মানে সম্মিলিত মোর্চার অংশীদার হিসাবে। আর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কন্টেস্ট করছে, অন্য কোনো দল করছে কিনা আমার তেমনভাবে জানা নেই। তাতে আপনি যে কথা বলছেন, হ্যাঁ ভোট তো ভাগ হতেই পারে। হ্যাঁ, এখন 3 জন 4 জন আলাদা করে দাঁড়ালেই সবটা ভোট ভাগ হয়ে গিয়ে বিজেপির সুবিধা হবে, এবারকার পরিস্থিতি কিন্তু এরকম না। কারণ স্লোগানটা যা উঠেছে, এবং এই যে আপনার এই সময় 2টা ফেজে ইলেকশন হয়ে গেল, তাতে যা মূল্যায়নগুলি আমরা লক্ষ্য করছি, বাক্স না খোলা পর্যন্ত কিছু চূড়ান্ত করে বলা যাবে না, কিন্তু এতে যে মূল্যায়ন দেখা যাচ্ছে তাতে কি বেরিয়ে আসছে? তাতে বেরিয়ে আসছে
যে 2019-এ বিজেপি হিন্দিভাষী রাজ্যগুলোতে যেভাবে আসন তারা জয়ী হয়েছিল, এবার তো তারা সে আসন ধরে রাখতে পারছে না। সব রাজ্যেই তাদের আসন মানে কমছে, অন্তত প্রথম দু দফার ভোটের মধ্য দিয়ে এটাই বেরিয়ে এসছে। এবং অধিকাংশ মূল্যায়ন হচ্ছে এটা যে বিজেপি এককভাবেই তার সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করতে পারবে না। এখন আর 400-র অতিরিক্ত আসনের কথা বলে না, এমনকি বিজেপি নিজের 370-এর কথাও বলে না, এসে চেঞ্জ করে ফেলছে। প্রতিনিয়তই আমরা লক্ষ্য করছি যে বিজেপির নেতৃত্ব, তাদের তো মূল মুখপাত্র হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই, একটার পর একটা নতুন নতুন স্লোগান দিচ্ছে। কাজে সেদিক থেকে বিজেপি বুঝে গেছে যে তাদের পক্ষে এই সরকারের টিকে থাকা কঠিন হবে, তারা পরাজিত হতে যাচ্ছে। এখন এই যে মানে আপনার ভাবনাটা, এটা কিন্তু সারা দেশে ছড়িয়েছে। ফলে এখানেও মানুষ কি বিচার করবেন? মানুষ বিচার করবেন এই যে কেন্দ্রে কন্টেস্ট করছে, তাতে গিয়ে তিনটা পার্টির মধ্যে ক্যান্ডিডেট যার যার মতো সেটও করেছে, আমরা আমাদের ক্যান্ডিডেট সেট আপ করেছি। তো মানুষ তো পার্টির পলিটিক্যাল অ্যাপ্রোচ, অ্যাট দি সেম টাইম কন্টেস্টিং ক্যান্ডিডেট, তার ব্যাকগ্রাউন্ড, তার পারফরমেন্স, এই সমস্ত জিনিসগুলি হিসাব করেই তো ভোট দেবে। তাতে গিয়ে আমাদের নিজের যেটা মনে হচ্ছে, যেভাবে বলছেন এখানে তিনভাবে বিভক্ত হয়ে বিজেপির সুবিধা হবে, এই সম্ভাবনা বোধ হয় বরপেটা কেন্দ্রে আছে, এটা আমরা মনে করতে পারছি না। আপনি যদি এগুলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইন্ডিয়ান অ্যালায়েন্সের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে, পাশাপাশি যদি আমরা দেখি এনডিএ, ওদের মধ্যে কিন্তু এই অমিলটা দেখতে পাচ্ছি না। তো জনগণের মনে প্রশ্ন হচ্ছে, যদি ইন্ডিয়া আসে তাহলে কি একটা খিচুড়ি সরকার হবে? ইন্ডিয়া ব্লক যদি সরকার করে, ইউনাইটেড ফ্রন্টের যখন গভর্নমেন্ট হয়, খিচুড়ি বলার তো কোনো দরকার নেই, এটাই তো অভিজ্ঞতা। এখন যে সরকারটা আছে বিজেপি সরকার, তাহলে তো এটাকে তো খিচুড়িই বলতে হবে, কারণ তারা তো এটা বিজেপি সরকার বলে না, তারাও তো এনডিই বলছে। কাজেই এটা তো আপনার 1977-এর লোকসভা নির্বাচনের পর থেকে চলে আসছে এই ধারাটা। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। কাজেই তাতে তো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মানুষ যদি ঠিক করেন, এককভাবে কোনো দলের পক্ষে এই মুহূর্তে ভারতবর্ষে সরকার তৈরি করা সম্ভব না। এটা 77-এর পর থেকেই চলে আসছে, মাঝে এক একটা ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, কিন্তু জেনারেল ট্রেন্ড ইজ দিস। বলে মানুষ তো এভাবেই ভোট দিচ্ছেন, কাজে এত উদ্বিগ্ন হওয়ার কী আছে? এবং প্রত্যেকেরই একটা আপনার সুনির্দিষ্ট স্লোগানকে সামনে রেখে তারা যাচ্ছে। এখন ইন্ডিয়া ব্লক অ্যাজ সাচ এই ধরনের ভোটের আগে কোনো কর্মসূচি উপস্থিত না করলো, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেকটা দলই, সব দল না হলে অধিকাংশ দল ইতিমধ্যে তাদের নিজ নিজ দলীয় নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করেছে, ভারতের কমিউনিস্ট পার্টি করেছে, কংগ্রেস দল করেছে, কেমন না, এরকম অন্যান্য দলও করেছে। কাজে এগুলি পরীক্ষা করলে আপনি দেখবেন তার মধ্যে একটা কমনালিটি আছে। মূল যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা সবগুলির মধ্যেই কিন্তু সেখানে স্থান করে নিয়েছে। তার বাইরে তাদের নিজস্ব দলীয় অবস্থান থেকে জনগণের মধ্যে কাজ করতে গিয়ে তারা যা মনে করছেন, তাদের দল থেকে আরও কতগুলি বিশেষ বিশেষ বিষয় এমফেটিক্যালি আনা দরকার, সেটা সব মানে দলের নির্বাচনী ইশতেহারের মধ্যেই আছে। কাজেই সেদিক থেকে এতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। কংগ্রেসের মূল ইস্যু হলো হ্যাঁ, কংগ্রেসের মূল ইস্যু হলো সেফ ডেমোক্রেসি, সেফ কনস্টিটিউশন। আপনাদের ইস্যু দ্যাট ইজ ওয়াট, এটা নিয়েই তো ইন্ডিয়া ব্লক তৈরি হলো। ইন্ডিয়া ব্লকটা তৈরি হলো কেন? দেশকে রক্ষা করো, সংবিধান রক্ষা করো, গণতন্ত্র রক্ষা করো, ধর্মনিরপেক্ষতার যে নীতিমালা নিয়ে আমরা চলছি, যেটা আমাদের সংবিধানের মানে এটা নির্দেশিকা, এটা আক্রান্ত হচ্ছে, এটাকে রক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে মানুষের তো বেঁচে থাকতে হবে, কেমন, তার বেঁচে থাকার প্রশ্নে তার যে অর্থনৈতিক নেসেসিটিগুলি, সেগুলো নিশ্চিত করতে হবে। তার মধ্যে কি আছে? কাজ চাই, রোজগার চাই, চাকরি চাই, কেমন না, খাবার চাই, ছেলে মেয়েদের শিক্ষা চাই, তার স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবস্থা চাই, মাথা গুঁজবার জায়গা চাই। এবং কৃষক, সে অন্যতম প্রধান উৎপাদক, সে তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না।
কাজে এটার ন্যূনতম ন্যায্য দাম যাতে সে পায়, এই যে মূল বিষয়গুলো, এগুলোর ভিত্তিতেই তো ইন্ডিয়া ব্লকটা তৈরি হয়েছে। বরপেটা সমষ্টিতে কংগ্রেস আলাদা খেলছে, সিপিএম আলাদা খেলছে। দুই দলেরই যদি একটা ইস্যু থাকে তাহলে ভোটার বিভ্রান্ত হবে, কাকে নিবে? ভোটারের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না এই কারণে বরপেটা সমষ্টির যারা মানে নির্বাচক মণ্ডলী তারাও দেখে আসছেন যে যেই পার্টিগুলি এখন কন্টেস্ট করছে বিজেপি অথবা এজিপিকে বাদ দিলে পর, তাহলে কংগ্রেসের পারফরমেন্স কি এই ইস্যুগুলোতে, শুধু ভোটের আগে বললে হবে না। এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার পারফরমেন্স কি এই ইস্যুগুলোতে, শুধু ভোটের আগে বলছে ঘটনা তা না। কাজে কনফিউশনের যে প্রশ্নটা বলা হচ্ছে এটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই মনে করার কারণে, কিন্তু থ্রো দেয়ার এক্সপিরিয়েন্স অফ লাইফ, ডে টু ডে লাইফ, সেদিক থেকে তারা কনক্লুশন ড্র করবে। এবং উই হ্যাভ বিন ফাইটিং রাইট ফ্রম দি বিগিনিং, কাজে সেদিক থেকে আমরা মনে করছি না তেমন একটা কনফিউশনের সুযোগ আছে। স্যার ইলেকট্রাল বন্ড ইস্যুটা অ্যান্ড অ্যাট দি সেম টাইম আমি যেটা বলবো, আমরা যাকে প্রার্থী করেছি তাকে তো এবার এই এলাকায় কোনো একটা কনস্টিটিউন্সি থেকে নির্বাচক মণ্ডলী জয়যুক্ত করে বিধানসভা কাটিয়েছে। লোন যদিও সিপিআইএমের একজনই, কিন্তু হোয়াট রোল হি হ্যাজ বিন প্লেয়িং ইন দি ফ্লোর অফ দি অ্যাসেম্বলি। একজন প্রতিনিধি, কিন্তু রাজ্যের 90-95% মানুষের স্বার্থে একটা কণ্ঠ থেকেই কিন্তু সে সেখানে তুলবার চেষ্টা করছে। বাইরের লড়াইয়ের ভাষা বিধানসভায় নিয়ে যাচ্ছে, বিধানসভার ভেতরে যে বিষয়গুলো নিয়ে লড়াই করছে সেগুলি বাইরে নিয়ে আসছে। দিস ইজ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। কাজেই যারা গভীরে গিয়ে বিষয়গুলি বিশ্লেষণের মধ্য দিয়ে সিদ্ধান্ত উপনীত হবেন তাদের বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে আমাদের তো মনে হচ্ছে না। কংগ্রেসের যেগুলো ইস্যু দিয়েছে সব ইস্যু কি আপনারা সমর্থন করেন? এটা নিয়ে ধরুন এই মুহূর্তে এই বিতর্কে অংশগ্রহণ করতে যাওয়াটা কি ঠিক হবে, এটা প্রশ্ন না। আমরা মূল বিষয়গুলি দেখছি। আমি তো নিজেই বললাম আমাদের যে নির্বাচনী ইস্তাহার, আপনি শুধু কংগ্রেস বলছেন করে, আমাদের নির্বাচনী ইস্তাহার কি সব দল সমর্থন করে এইভাবেও তো জিজ্ঞেস করতে হবে। এক্স্যাক্টলি, জেনারেলি এটা তো হবে না, হতে পারে না। তাহলে তো দলগুলি আলাদা হতো না। তাহলে দলগুলি আলাদা কেন? সব দল উঠে তো একটা দলই হতে পারত। দ্যাট মাস্ট বি আন্ডারস্টুড। সব কিছুতে এখন না, কিছু ডিফারেন্স আছে। তা তো আছে বলেই তো যার যার দল আলাদা আছে বলেই তো একটা জায়গায় এসছে, এবং এখানে সুনির্দিষ্ট ইস্যুকে সামনে রেখে একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে, সেই জায়গায় কোনো আপনার ডিফারেন্স নাই। স্যার ইলেকট্রাল বামপন্থীরাই তো ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে পার্লামেন্টে প্রথম সরব। আপনি বলছেনটা কি? আপনি তো ইতিহাসে বিকৃতি করছেন। পার্লামেন্টের মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এমপিরা প্রতিবাদ করে প্রথম বলেছেন এটা তো সংবিধানের বিরুদ্ধে, এটা করাপশন, এটা কালো টাকা সাদা করার ব্যবস্থা করে দিচ্ছে, এরকম কোনো আইন তৈরি হতে পারে না। সংখ্যার জোরে তারা পাশ করিয়ে নিয়ে গেল, মামলা হলো সুপ্রিম কোর্টে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি পার্টির সিদ্ধান্ত মতো মামলা করলেন। প্রথম আমরাই মামলা করেছি, একমাত্র পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, এরপর দেরি হয়েছে, সময় নিয়েছে। সুপ্রিম কোর্ট যে রায় দিল, আমরা যে কথাগুলো পার্লামেন্টের ভিতরে বলেছি এবং যে বিষয়টাকে সামনে রেখে মামলা আমরা করলাম, সুপ্রিম কোর্ট তো সেটাই বলল। কাজে এটাই তো সারা দেশ না পৃথিবীর কাছে পৌঁছে গেল। হু স্টুড ফার্স্ট এগেইনস্ট দিস, মানে হোয়াট শুড আই সে, করাপ্ট অ্যাক্ট। কাজে সেটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুর্বলতা কি বলছেন? আমরাই তো চ্যাম্পিয়ন এখানে। কংগ্রেসও তো সেটা বেনিফিট। এক্স্যাক্টলি সবাই নেবে এটা। বিজেপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল আপনার ইলেকশন বন্ডের মানে বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে স্ট্যান্ড আজকে কেউ বলেছে আমাদের চোখে আসেনি, বরং বিজেপি চেষ্টা করছে এটা মডিফাই করার জন্য। এবং দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করার জন্য 600-র উপর অ্যাডভোকেটকে দিয়ে চিঠি লেখালো। 21 থেকে 22 জন রিটায়ার্ড বিচারক তাদেরকে দিয়ে চিঠি লেখালো। আমরা যে কথাটা বলছি, ইলেকশন কমিশনকে যেমন বগল দাবা করেছে, জুডিশিয়ারি তার উপরেও দেখা যাচ্ছে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে আমি যেটুকু তথ্য আপনাদের সামনে দিলাম। আজকে কোথায় কোথায় আপনার ওকে যে এসব আজি মিটিংটো মানিকপুৰত আছে 4টা বজাত। আজি অন্য জেগাত এখেতৰ মিটিং নাই। মানে মোবাইল হয়, বরপেটা সমষ্টির আধিপত্য পুরো বরপেটা
বৰপেটা সমষ্টি আৰু ক'ৰবাত গৈছিলে নেকি? এখেত যোৱা নাই 4 তাৰিখ বৰপেটা সমষ্টিত 4 তাৰিখে আমাৰ কারণ হচ্ছে আমরা তো মানে ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা কাস্ট নিয়ে রাজনীতি করি না, আমরা ক্লাস পয়েন্ট অফ ভিউতে মানুষকে সংঘবদ্ধ করার চেষ্টা করি, একটা শোষক একটা শোষিত, এটা বলা যত সহজ মানুষের রিয়েলাইজ করা খুব কঠিন। কাজে ধর্ম সম্প্রদায় এগুলোকে ভিত্তি করে মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ। কেমন এই দেখতেই পাচ্ছেন রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা সুবিধা হচ্ছে না এবার যদিও, কেমন কাজেই আমরা তো এই লাইনে যাচ্ছি না, ফলে এটা একটু সমস্যা। কিন্তু আলটিমেটলি এটাই পথ, এর কোনো বিকল্প নাই। সময় লাগবে, যেটা বলছেন আপনারা কমছেন বাড়ছেন, হ্যাঁ আমরা কমছিও আবার বাড়ছিও, এখন কমছে আবার বাড়বো, কারণ আমাদের যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড, ক্লাস অ্যাপ্রোচ, আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাতে তো কোনো রকম বিভ্রান্তি নেই। স্যার ত্রিপুরা এবার রাজনৈতিক ফলাফল কি আশা করছেন? ত্রিপুরায় তো ভোটই হয়নি, সমস্যা তো এটাই। ত্রিপুরাকে বিজেপি 2018-র পর থেকে ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছে। গণতন্ত্রকে কী করে ধ্বংস করা যায়, ভোটের অধিকার কী করে হরণ করা যায়, একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন কী করে কায়েম করা যায়। শুধু শাসক দল থাকবে, বিজেপি থাকবে, অন্য কোনো দল থাকবে না, তাদের অফিস থাকবে না, তাদের মিছিল থাকবে না, মিটিং থাকবে না, সভা থাকবে না, সমিতি থাকবে না, এমনকি তাদের তো আর ইলেকশন বন্ড নাই, তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে চাঁদাও সংগ্রহ করতে পারবে না, সেটার উপরেও আক্রমণ আসবে। কাজেই এটা 18-র বিধানসভা নির্বাচনের পর পঞ্চায়েত থেকে আরম্ভ করে ইভেন লাস্ট এই যে পার্লামেন্ট ইলেকশন, ত্রিপুরায় ভোট হচ্ছে না। কিন্তু তার মধ্যেও ত্রিপুরার মানুষ লড়াই করছে, মাথা নত করছে না, রুখে দাঁড়াবার চেষ্টা করছে, এবং দেখা যাক কী হয়। একটা তো কেন্দ্রে যেটাতে আমরা কংগ্রেস দলের বন্ধুকে সমর্থন করেছিলাম, সেখানে তো এটা কাউন্টারম্যান করে ফ্রেশ পুলের জন্য ডিমান্ড করা হয়েছে। আর দ্বিতীয় যেটা হলো 19 তারিখ, সেটাতে 26 তারিখ, সেটাতে মানে প্রথমটার মতোই করার চেষ্টা করেছে, কিন্তু মানুষ প্রথমটার অভিজ্ঞতা নিয়ে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, সব জায়গায় একরকম করতে পারেনি। আমরা এখানে কাউন্টারম্যান করার কথা বলিনি, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ আমরা করেছি। এখন উই শ্যাল হ্যাভ টু wait and see for opening of the EVM. We shall have to wait till 4th